ওকে, তাহলে পরের টপিক অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এআরএসি। আমি বলেছিলাম পরের লেকচার 2তে চলে আসবে অর্গানিক মেকানিজমে এআরএসি, তাই এআরএসি এর পরের লেকচারে আসবে SN1 SN2, ঠিক আছে? সো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ওকে, এবার দেখো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আমি তোমায় বলেছিলাম যে সাবস্টিটিউশন ওয়ান টাইপ অফ অর্গানিক মেকানিজমের একটা টাইপ। তার মধ্যেও যদি তুমি ইলেকট্রোফাইল দিয়ে করো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফাইল দিয়ে করলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। যেহেতু তুমি ইলেকট্রোফাইল দিয়ে করছি আমরা, তাই এটার নাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কিন্তু যেহেতু বেঞ্জিনে করছি, বেঞ্জিন অ্যারোমেটিক কম্পাউন্ড, ওটাও একটা টপিকে আমরা কভার করবো, অ্যারোমেটিসিটি কীভাবে মানে ডিটারমাইন করে, ওটাও খুব ইম্পর্টেন্ট। সো বেঞ্জিন যেহেতু একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, তাই আমরা এই রিয়াকশন, বেঞ্জিনের রিয়াকশনকে বলে অ্যারোমেটিক, মানে বেঞ্জিন। এর মানে এই না কিন্তু বেঞ্জিনে একমাত্র অ্যারোমেটিক আরও অনেক কম্পাউন্ড হয়, কিন্তু বেঞ্জিন আমাদের পপুলার অ্যারোমেটিক কম্পাউন্ড। ইলেকট্রোফিলিক কারণ তুমি রিয়েজেন্ট ইলেকট্রোফাইল ইউজ করো বেঞ্জিনে, আর সাবস্টিটিউশন মানে একজনকে বের করে তার জায়গা নেবে, শর্টে বলে এআরএসি। এবার আমি তোমাকে কিছু এইগুলো এক্সপ্লেন করার আগে আমি তোমার একটা জিনিস বলে নিই, কেন বেঞ্জিনে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনই হয়। দেখো আমি এখানে দেখাচ্ছি, বেঞ্জিনে 3টে পাই বন্ড থাকে অল্টারনেটিভ, আর তুমি ভালো করে জানো এই প্রত্যেকটা পাই বন্ড রেজোন্যান্স করছে অবিরত, কন্টিনিউয়াস। এই মানে এই পাই বন্ডটা এখানে আসছে, এই মানে এই কার্বন কার্বনের পাই বন্ডটা এই কার্বন সিঙ্গেল বন্ড কার্বনে আসছে, আবার এই কার্বন কার্বন ডবল বন্ডটা এই সিঙ্গেল বন্ড কার্বনে আসছে। এভাবে পুরো বেঞ্জিন রিং এর মধ্যে, এই 6 মেম্বার রিং তো, তার মধ্যে রেজোনেন্সের জন্য পাই ইলেকট্রন ক্লাউড পুরো বেঞ্জিনে ঘুরে বেড়াচ্ছে। আর এই পাই ইলেকট্রন ক্লাউড কি করে দেখো, যতই হোক পাই ইলেকট্রন ক্লাউড তো, আর পাই হোক আর যাই হোক ইলেকট্রন তো, আর ইলেকট্রন ক্লাউড কি হয়, নেগেটিভ হয়। তাহলে বেঞ্জিনের আশেপাশে প্রচন্ড নেগেটিভ ক্যারেক্টার ঘুরে বেড়াচ্ছে পুরো বেঞ্জিনকে সেন্টার করে, ঠিক আছে? এবার ওরা কি করে, আর ইলেকট্রন যেহেতু শুধু পার্টিকেল না, ইলেকট্রন কি, ইলেকট্রন পার্টিকেলের সঙ্গে ওয়েভ ক্যারেক্টারও দেখায় না, ডি ব্রগলি বলেছিল না? সো ইলেকট্রন ক্লাউড বলছি ওই জন্য, কারণ ক্লাউড ওয়েভের মতো। তো এই যে, আর পাই কেন বলছি, কারণ পাই বন্ড ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে রেজোনেন্সের জন্য। সিগমা বন্ড ইলেকট্রন তো রেজোনেন্স করে না, ওরা ওখানে শুধু ইন্ডাকটিভ হয়। তাহলে বেঞ্জিনের যে পাই ইলেকট্রন ক্লাউড হচ্ছে, সে বেঞ্জিনের মধ্যে এত তাড়াতাড়ি রেজোনেন্স করছে, এত অল্টারনেটিভলি রেজোনেন্স করছে, ও বেঞ্জিনকে কি বানিয়ে দিচ্ছে, নেগেটিভ ক্যারেক্টারে। তাহলে বেঞ্জিন নিজে একটা কি, বেঞ্জিনের ইন্ট্রিনসিক প্রপার্টি কি, বেঞ্জিনের অন্তর্হিত ক্যারেক্টার কি, বেঞ্জিন নিজেই একটা নেগেটিভ ক্যারেক্টার, মানে কি বলবো, ব্যারিয়ার। ও নিজেই নেগেটিভ ক্যারেক্টারকে ক্যারি করে, বেঞ্জিন নিজেই একটা নেগেটিভ ক্যারেক্টারকে ক্যারি করে, কারণ ওর আশেপাশে পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়ায়। তো তুমি নিজে ভাবো, বেঞ্জিন যদি নিজেই নেগেটিভ ক্যারেক্টারকে ক্যারি করে, তা বেঞ্জিনের সঙ্গে যদি আমি কোনো রিয়েজেন্টের রিয়াকশন করি, সেই রিয়েজেন্ট কি হতে পারে, নিউক্লিওফাইল হতে পারে কি? কোনোদিনই না, কারণ বেঞ্জিন নিজে নেগেটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভের রিয়াকশন করাবে, নিউক্লিওফাইল বেঞ্জিন অ্যাটাক করবে? কোনোদিন করবে না, বেঞ্জিন তাকে রিপেল করবে। তাহলে বেঞ্জিনে সবসময় কি রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন হওয়াটা ভালো, ইলেকট্রোফাইল। এই জন্য বেঞ্জিনে যত রিয়াকশন হয় সব ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট দিয়ে হয়। তো বুঝলে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক কেন? ওকে, আর সাবস্টিটিউশন হয় বেঞ্জিনে। ওকে, অনেকের মনে এই কোশ্চেনটা আসতে পারে, বেঞ্জিনে অ্যাডিশন বা এলিমিনেশন হয় না? না, হয় না। কারণ বেঞ্জিনে যদি অ্যাডিশন বা এলিমিনেশন এই দুটোর একটাও হয় না, বেঞ্জিনের যে রেজোনেন্স আছে 3টে, এই যে বেঞ্জিনে যে পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, এই যে বেঞ্জিন, এই বেঞ্জিনে যে পাই ইলেকট্রন ক্লাউড এভাবে ঘুরে বেড়াচ্ছে, বেঞ্জিনে যে রেজোনেন্স হচ্ছে, যা বেঞ্জিনকে অ্যারোমেটিক বানিয়েছে, বেঞ্জিনকে অ্যারোমেটিক মানে প্রচন্ড স্টেবিলিটি দিয়েছে, সেই স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। সো বেঞ্জিনে কোনোদিন অ্যাডিশন বা এলিমিনেশন রিয়াকশন হয় না, বেঞ্জিনে একমাত্র সাবস্টিটিউশন হয়, তাও কি হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এর জন্য নাম এআরএসি। এবার আমি তোমাকে আরেকটা জিনিস বলেছিলাম, যদিও এআরএসএন বলে একটা রিয়াকশন হয়, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে বেঞ্জিনেরই রিয়াকশন নিউক্লিওফাইল দেওয়া হয়। তোমার মনে কোশ্চেন আসবে, তুমিই তো বলে বেঞ্জিন নেগেটিভ ক্যারেক্টার, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কি করে হচ্ছে? কিন্তু তুমি মনে করে দেখো, আমি আগের ক্লাসে এটাও বলেছিলাম যে এআরএসএন যে রিয়াকশন, ওটা খুব রেয়ার, খুব কম আছে, অর্গানিক হয়তো 1-2 কি 3টে রিয়াকশন এআরএসএন দেখায়, বেঞ্জিন নিউক্লিওফাইলের সঙ্গে রিয়াকশন করতে চাই না। যেমন ডাউ বলে একটা রিয়াকশন আছে, ডাউ প্রসেস, সেখানে আমরা হ্যালোবেঞ্জিন থেকে ফেনল বানাই, ওই একটা প্রসেসেই বেঞ্জিন মানে হয়তো এআরএসএন করে, তাও অনেক কন্ডিশন অ্যাপ্লাই করে, অনেক কিছু অ্যাপ্লাই করে ওটা করতে হয়। এমনি বেঞ্জিন ন্যাচারালি কিন্তু এআরএসই করবে, কারণ নিজে নেগেটিভ, বেঞ্জিন নিজে নেগেটিভ ক্যারেক্টার রেজোনেন্সের জন্য, পাই ইলেকট্রন ক্লাউডের জন্য, তো ইলেকট্রোফাইলই দিতে হবে। এইটা তো হলো, কিন্তু এই যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আছে, এটা টোটাল কত রকমের আছে? দেখো, এটা জেনারেলি অনেক রকমেরই হয়, কিন্তু আমাদের যে 5টা রিয়াকশন খুব কমন, এই 5টা রিয়াকশন বললেই তোমার মাথায় মানে ক্লিক করবে যে ও এটা এআরএসি রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সেই 5টা রিয়াকশন কি? হ্যালোজেনেশন, মানে বেঞ্জিনে হ্যালোজেন প্রবেশ করাবো আমরা। নাইট্রেশন, মানে বেঞ্জিনে আমরা NO2 প্রবেশ করাবো, নাইট্রো গ্রুপ। সালফোনেশন, মানে বেঞ্জিনে আমরা SO3H গ্রুপ প্রবেশ করাবো, সালফোনিক গ্রুপ। তোমরা এগুলো জানো, এগুলো আমাদের টোটাল 19টা ফাংশন গ্রুপ আছে, তার মধ্যে NO2 একটা ফাংশন গ্রুপ, হ্যালোজেন একটা ফাংশন গ্রুপ,
SO3H একটা ফাংশন গ্রুপ। ফিনিল কার্ব অ্যালকাইলেশন মানে বেঞ্জিনে আমাদের আর ঢুকবে, অ্যালকিল ঢুকবে, অ্যালকিল। আর বোঝো তো অর্গানিক আর বলতে কি বোঝায়? রেজোনেন্স না, আর বলতে মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল, বিভিন্ন যে অ্যালকিল গ্রুপ আছে এদেরকে অ্যালকিল বলে। তো ফিনিল কার্ব সায়েন্টিস্টের নাম। অ্যালকাইলেশন মানে বেঞ্জিনে অ্যালকিল গ্রুপ ঢুকবে, মিথাইল, ইথাইল। যেমন বেঞ্জিনে যদি মিথাইল ঢুকে যায় তাকে টলুইন বলে, মিথাইল বেঞ্জিন। বেঞ্জিনে ইথাইল ঢুকে গেলে ইথাইল বেঞ্জিন। তো ওই রিঅ্যাকশনটা করে ফিনিল কার্ব অ্যালকাইলেশন দিয়ে। ফিনিল কার্ব অ্যাসাইলেশন মানে বেঞ্জিনে অ্যাসাইল গ্রুপ ঢুকবে, ঠিক আছে? মানে বেঞ্জিনে অ্যাসাইল গ্রুপ আরো ইজি করে বলে দিই, বেঞ্জিনে কিটোন ঢুকবে, তাকে অ্যাসাইলেশন বলে। এবার আমি তোমাকে এই হলো 5টা রিঅ্যাকশন, ফিনিল কার্ব অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, সালফোনেশন, নাইট্রেশন, হ্যালোজেনেশন। যখনই বেঞ্জিনে করবে, শুধু বেঞ্জিন না, যদি বেঞ্জিনে কোনো সাবস্টিটিউটেড বেঞ্জিনও হয়, মানে বেঞ্জিনে আগের থেকে যদি কোনো গ্রুপ থাকে, যেমন ফেনল, বেনজোইক অ্যাসিড, বেনজালডিহাইড, মানে বেঞ্জিন তো আছেই, আর বেঞ্জিনের এই সব পজিশন একটা করে বা দুটো করে গ্রুপ আছে, ওকে? সাবস্টিটিউটেড বেঞ্জিন, প্রতিস্থাপিত বেঞ্জিন, তাহলেও কিন্তু এই 5টা রিঅ্যাকশন এআরএসি। এটা বেঞ্জিন আর কম্পাউন্ডে এই রিঅ্যাকশন করা মানে অ্যারোমেটিক কেমিস্ট্রিতে মানে এআরএসি। এবার আমি এক এক করে বলে দিই প্রত্যেকটা বিক্রিয়ার রিয়েজেন্ট কি। যখন হ্যালোজেনেশন করবে, বিক্রিয়ার রিয়েজেন্ট দেখো, হ্যালোজেনেশন করছো তো হ্যালোজেন তো লাগবেই, সো হ্যালোজেন দিতে হবে তোমাকে X2। এবার নেচারে তো আর X বলে কিছু পাওয়া যায় না, ClBr, তুমি কি হিসাবে পাবে? Cl2, Br2। আর অনেক হলো এখানে আয়োডিন ফ্লুইন কেন করোনি? বেঞ্জিনে আয়োডিন ফ্লুইন এভাবে প্রবেশ করায় না, সেটার প্রসেস আলাদা, ঠিক আছে? ওটা আমরা অর্গানো নাইট্রো চ্যাপ্টারে পড়ি। ওর নাম হলো, যেমন বেঞ্জিনে ফ্লুইন ঢোকানোর বিক্রিয়ার নাম হলো বোলশিম্যান। তো ওটা আমাদের সেরকম কোনো ব্যাপার না। মেনলি বেঞ্জিনে ক্লোরিন বা ব্রোমিন প্রবেশ করানো, Cl2 বা Br2। কিন্তু শুধু এটা দিলে হবে না, এটা রিয়েজেন্ট। সঙ্গে তোমাকে একটু ক্যাটালিস্ট দিতে হবে, আয়রন ডাস্ট বা Fe(X3) বা Al(X3), যে কোনো একটা দিলেই হয়। আয়রন ডাস্টটাই বেশি দেয়। তো হ্যালোজেনের সঙ্গে আয়রন ডাস্ট যদি বেঞ্জিন বা অ্যারোমেটিক কম্পাউন্ডে দেয়, বিক্রিয়ার নাম হ্যালোজেনেশন। যেমন এই যে বেঞ্জিনে X2 আয়রন ডাস্ট দিচ্ছি, X এর জায়গায় ক্লোরিন ব্রোমিন যে কোনো একটা নিতে পারো, তো বেঞ্জিনে হ্যালোজেন ঢুকে গেছে, হয়ে গেছে হ্যালো বেঞ্জিন, বা এটাকে হ্যালো অ্যারিনও বলে, ওকে? বা এটাকে অ্যারাইল হ্যালাইডও বলে। অ্যারাইল কথার মানেই হলো মানে বেঞ্জিন। নাইট্রেশন কি রিয়েজেন্ট দেয়? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডটা রিয়েজেন্ট, সালফিউরিক অ্যাসিডটা ক্যাটালিস্ট। একসঙ্গে এই দুজনকে অর্গানিকে মিক্স অ্যাসিডও বলে, কারণ দুটো স্ট্রং অ্যাসিড একসঙ্গে রয়েছে, মিক্স আছে। এটাকে শর্টে MA লেখে, মিক্স অ্যাসিড। বা শুধু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডও দিতে পারো, বা শুধু N2O5 দিতে পারো। এটা কিন্তু সবকটা দেওয়া নয় কিন্তু, কিন্তু মানে নয় এটা দেবে, নয় 2 নম্বর রিয়েজেন্টটা দেবে, নয় এটা, যাই দাও বেঞ্জিনে NO2 ঢুকবে। যেমন বেঞ্জিনে মিক্স অ্যাসিড দিয়েছি মানে এই দুজন, তাহলে বেঞ্জিনে NO2 ঢুকেছে, নাইট্রোবেঞ্জিন। সালফোনেশন, নয় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও বেঞ্জিনে, শুধু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এই দুটো কিন্তু ভুল হবে। এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সঙ্গে নাইট্রিক অ্যাসিড দেয়, NO2 ঢুকে, এখানে শুধু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, সালফোনেশন। বা ওলিয়াম দাও, ওলিয়াম মানে কি? সালফিউরিক অ্যাসিড প্লাস SO3, সালফার ট্রাইঅক্সাইড, একসঙ্গে এই দুটোকে কম্বাইন করে লিখলে কি হয়? H2O7, এটাকে ওলিয়াম বলে। তো এটা যদি বেঞ্জিনে দাও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম, তাহলে বেঞ্জিনে SO3H ঢোকে, এর নাম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। ফিনিল কার্ব অ্যালকাইলেশন কি দেয়? বেঞ্জিনে অ্যালকিল হ্যালাইড বা এটাকে বলে হ্যালো অ্যালকেন। এটা তোমার 12 এর অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টার বা তোমরা হ্যালো অ্যালকেন, হ্যালোইন পড়েছো। তো তাতে RX শর্টে অ্যালকিল হ্যালাইড কি হবে লেখা? RX, আর হলো মিথাইল, ইথাইল, প্রোপাইল এসব, X হলো ক্লোরিন, ব্রোমিন, ফ্লুইন, আয়োডিন। তো তুমি RX নিয়েছো আর সঙ্গে অ্যানহাইড্রাস AlCl, যেটা হলো ক্যাটালিস্ট। AlCl3 দিতে হবে, কারণ ফিনিল কার্ব সায়েন্টিস্টের নামে বিক্রিয়া, যেটা ইউজ করছে সেটাই করতে হবে। যদি এই দুজনকে ইউজ করো বেঞ্জিনে, তাহলে তোমার এই যে 8টা আছে না, এখানে যে 8টা আছে, তুমি এখানে মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল যাই নাও, সেটা তোমার বেঞ্জিনে প্রবেশ করবে, না হয় অ্যালকাইল বেঞ্জিন। যেমন মিথাইল ঢুকলে টলুইন, ইথাইল ঢুকলে ইথাইল বেঞ্জিন। ফিনিল কার্ব অ্যাসাইলেশন রিয়েজেন্ট কি? RCOCl। এটা হলো এরম দেখতে, এটা একটা ফাংশন গ্রুপ COCl। ক্লোরিন আর COCl এর ডিফারেন্স আছে। COCl হলো অ্যাসিড ক্লোরাইড বলে, আর শুধু Cl হলো মানে হ্যালো অ্যালকেন, ক্লোরোবেঞ্জিন বা ক্লোরোমিথেন। মানে R এর সঙ্গে ক্লোরিন জুড়ে গেল, অ্যালকিল ক্লোরাইড, মানে R এর সঙ্গে COCl জুড়ে গেল, তাহলে হলো এটাকে বলে অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিটোয়েল ক্লোরাইড। এই আর মিথাইল, ইথাইল, বেঞ্জিন সবই হতে পারে, ওকে? এই যে আমি যদি এই গ্রুপটা দিই RCOCl আর অ্যানহাইড্রাস AlCl, এটা ক্যাটালিস্ট, তাহলে তোমার এই যে RCO আছে না, সেটা বেঞ্জিনে ঢুকে যাবে। তাও কি এই CO যে দিকটা আছে, CO, সেই CO সাইড দিয়ে জুড়বে কিন্তু। দেখো কিটোন, দেখো এটা কিটোন, CO দুদিকে কার্বন হলে কিটোন হয়, দেখো CO দুদিকে কার্বন, একদিকে বেঞ্জিন একদিকে আর, তো কিটোন ঢুকে গেছে, এটাকে বলে ফিনিল কার্ব অ্যাসাইলেশন। এই হলো তোমার টোটাল 5টা রিঅ্যাকশন, ওকে? এই হলো তাদের রিয়েজেন্ট। যখনই দেখবে অ্যারোমেটিক কম্পাউন্ডে এই রিয়েজেন্টগুলো ইউজ করেছে, বুঝাবে ARSC হবে। তো এটা হয়ে গেল বেসিক কথা, যে ARSC তে এই 5টা রিয়েজেন্টে বেঞ্জিনে কি প্রবেশ করে, কি রিয়েজেন্ট দেওয়া হয়। এবার আমি তার মধ্যে কয়েকটা এক্সট্রা পয়েন্ট বলবো। প্রথম কথা আমি মেকানিজমটা বলবো, কি করে ARSC রিঅ্যাকশনের মেকানিজম হয়। এই 5 জনের মেকানিজম একসঙ্গেই বলবো। 5 জন রিঅ্যাকশনে হয়তো রিয়েজেন্ট আলাদা ইউজ করছে,
হয়তো বেঞ্জিনে আলাদা আলাদা জিনিস প্রবেশ করছে, এখানে হ্যালোজেন, এখানে নাইট্রো, এখানে সালফোনিক, এখানে আর, এখানে সিওআর, কিটোন, কিন্তু 5টা বিক্রিয়ার মেকানিজম কিন্তু সেম। রিয়েজেন্ট আলাদা হতে পারে, প্রোডাক্ট আলাদা হতে পারে, কিন্তু সবই তো বেঞ্জিনে করাচ্ছে, সবই তো এআরএসি, মেকানিজম কিন্তু সেম। ওই জন্য আমরা এআরএসি মেকানিজমটা আগে দেখাবো, তারপরে আমরা একটা জিনিস করব, সেটা হলো যে এটা তো নর্মাল বেঞ্জিনে এই রিয়াকশনগুলো করলাম, কিন্তু বেঞ্জিনে যদি আগের থেকে কোনো গ্রুপ থাকে, ডোনেটিং বা উইথড্রয়িং গ্রুপ, তখন এই এআরএসি বিক্রিয়াগুলো করলে কি হবে প্রোডাক্ট, তো সেটা আমরা দেখবো। দেখো আগে আমি মেকানিজমটা বলে নিই। আই থিঙ্ক তোমাদের এগুলো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগছে, লাগারই মানে ইন্টারেস্টিং, এটা ভালো লাগারই কথা, ঠিক আছে, কারণ এটা ইন্টারেস্টিং না লাগলে আর কি হবে, আর সবার এই জায়গাটা প্রবলেম থাকে, অনেকে মুখস্থ করে না, সেটা যেন না করতে আমি সেটারই একটা সহজ পদ্ধতি বা লজিক্যাল পদ্ধতি বের করার চেষ্টা করছি, যেহেতু এটা আমি বের করার চেষ্টা করছি না, তবে এটাই পড়ানোর জায়গা, মানে এভাবেই এই জায়গাটা পড়াতে হয়। ওকে, তাহলে তোমার খুব ভালো লাগবে, মুখস্থ করতে হবে না। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আগে মেকানিজম দেখে নাও। আসলে এআরএসি না 3টে স্টেপে হয়। পৃথিবীর যে কোনো এআরএসি রিঅ্যাকশন, বেঞ্জিনে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যখনই হয়, 3টে পাথওয়েতে হয়। ফার্স্ট পাথওয়েতে কি হয়, রিএজেন্ট থেকে এফেক্টিভ রিএজেন্ট তৈরি হয় বা এফেক্টিভ ইলেকট্রোফাইল তৈরি হয়, মানে তুমি যে রিএজেন্টটা ইউজ করেছো তারা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে মেইন যে ইলেকট্রোফাইলটা বেঞ্জিনের সঙ্গে রিঅ্যাকশন হবে, মানে অ্যাটাক হবে, সেটা তৈরি হয়। সেকেন্ড স্টেপে আমাদের হয় হলো সিগমা কমপ্লেক্স ফর্মেশন। যে কোনো এআরএসি রিঅ্যাকশনে সেকেন্ড স্টেপে সিগমা কমপ্লেক্স ফর্মেশন, এটাকে সিগমা কমপ্লেক্স নাম দিয়েছে, এটাকে অনেকে হুইল্যান্ড কমপ্লেক্সও বলে, হুইল্যান্ড কমপ্লেক্সও বলে, সিগমা কমপ্লেক্স বলে, সায়েন্টিস্ট হুইল্যান্ডের নামে। আর থার্ড স্টেপে হয় অ্যারোমাটাইজেশন। এটা কি আমি বলবো, মানে বেঞ্জিন তার অ্যারোমেটিসিটি আবার ফিরে পাবে, অ্যারোমাটাইজেশন। এই 3টে স্টেপে যে কোনো এআরএসি রিঅ্যাকশন হয়। প্রথম স্টেপে রিএজেন্ট থেকে ইলেকট্রোফাইল তৈরি হয়, কারণ তুমি তো একদম ডাইরেক্ট বাজার থেকে ইলেকট্রোফাইল প্লাস পজিটিভ স্পিসিস কিনে আনবে না, তুমি রিএজেন্ট কিনে আনবে, ও নিজেকে ভেঙে ইলেকট্রোফাইল বানাবে, তারপরে তার সঙ্গে বেঞ্জিনের রিঅ্যাকশন হবে সেকেন্ড স্টেপে, সিগমা কমপ্লেক্স বানাবে, হুইল্যান্ড কমপ্লেক্স বানাবে, কিন্তু এটা স্টেবল নয়। তারপরে অ্যারোমাটাইজেশন করে বেঞ্জিন আবার তার স্টেবিলিটি ফেরত পাবে, আর সঙ্গে বেঞ্জিনের সাবস্টিটিউশন হয়ে যাবে। ওকে, এবার দেখো কি হবে, এটা বোঝা গেছে? দেখো ফার্স্ট স্টেপটা আগে দেখাবো না, আমি সেকেন্ড আর থার্ড স্টেপটা আগে দেখাচ্ছি, সিগমা কমপ্লেক্স ফর্মেশন আর হলো অ্যারোমাটাইজেশন। কেন? দেখো ধরে নাও তুমি এই 5টা যে রিঅ্যাকশন আছে, নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফিউরিক অ্যালকাইলেশন, ফিউরিক অ্যাসিডেশন, সব রিঅ্যাকশনে তুমি যে রিএজেন্ট ইউজ করছো, আমি রিএজেন্টগুলো দেখিয়ে দিয়েছি, তারা হয়তো নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে তাদের এফেক্টিভ ইলেকট্রোফাইল বানিয়ে নিয়েছে, এটা হলো ইলেকট্রোফাইল। কেন? কারণ বেঞ্জিন ইলেকট্রোফাইলই পছন্দ করে। এটা আমি পরে দেখাচ্ছি 5টা রিঅ্যাকশনে ইলেকট্রোফাইল কারা, কিন্তু সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ সবার কমন, সিগমা কমপ্লেক্স ফর্মেশন। কি করে হয়? ধরে না এই গেল বেঞ্জিন, আমি নর্মাল বেঞ্জিন দিয়ে দেখাচ্ছি মেকানিজম, তার মধ্যে তুমি ইলেকট্রোফাইল দিয়েছো, মানে তুমি রিএজেন্ট আর বেঞ্জিন দিয়েছিলে, বা বেঞ্জিনে কোনো সাবস্টিটিউশনও থাকতে পারে, তুমি দিয়েছিলে, রিএজেন্ট নিজেকে ইলেকট্রোফাইল বানিয়ে নিয়েছো, কারণ বেঞ্জিন কোনো নিউট্রাল জিনিসে অ্যাটাক করবে না, নর্মাল রিএজেন্ট অ্যাটাক করবে না, ওকে চার্জ বানাতে হবে। বেঞ্জিন নেগেটিভ, কারণ জানো রেজোনেন্স করে বেঞ্জিন নেগেটিভ। সিগমা কমপ্লেক্স ফর্মেশন, তা বেঞ্জিন ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে পাই বন্ড দিয়ে। ওকে, প্রথমে পাই বন্ড ভাঙবে, দেখো বেঞ্জিনে 3টে পাই বন্ড আছে, তুমি যে কোনো একটা পাই বন্ড ভেঙে দাও, কারণ দেখো 3টে পাই বন্ড, আসলে বেঞ্জিন একটা সিমেট্রিক্যাল মলিকুল না, বেঞ্জিনকে তুমি যে দিক দিয়েই দেখো, মানে আমি যদি বেঞ্জিনকে ঘুরিয়েও দিই তাহলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কারণ বেঞ্জিন সব দিক দিয়ে সিমেট্রিক্যাল। তো যে কোনো কার্বন কার্বন পাই বন্ড ভেঙে যাবে বেঞ্জিনের। এবার এটাকে একবারে তুমি বুঝতে পারবে না, আমি তোমাকে একটু আগে সহজে বোঝাই। এই যে বেঞ্জিনের কার্বন কার্বন ডবল বন্ড আছে, ধরে না আমি এই পাই বন্ডটাকে ভেঙে দিয়েছি, তাহলে এরকম হয়ে যাবে। তুমি উল্টোটাও করতে পারো, তুমি এখানে মাইনাস এখানে প্লাসও করতে পারো, কারণ দেখো সবই কার্বন, সো যে কোনো একটা প্লাস মাইনাস করলেই হলো। তো বেঞ্জিন তার পাই বন্ডটা ভেঙে এরকম একটা জিনিস, এরকম একটা চার স্পিসিস বানাবে, সেই চার স্পিসিস এবার দেখবে যেখানে ইলেকট্রোফাইল আছে, তাহলে বেঞ্জিনের প্লাস মাইনাসের মধ্যে কোন পার্টটা বলো তো ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে? বেঞ্জিনের পাই বন্ড ভাঙার পরে প্লাস মাইনাস তৈরি হয়ে পড়ে, দেখছে যেহেতু ইলেকট্রোফাইল রিয়েজেন্ট, তো বেঞ্জিন নিশ্চয়ই প্লাস দিয়ে প্লাসকে অ্যাটাক করবে না, মাইনাস দিয়ে প্লাসকে অ্যাটাক করবে। তো এইভাবে বেঞ্জিন মাইনাস দিয়ে প্লাসকে অ্যাটাক করার পরে এখানে প্লাসটা থেকে যাবে, আর এখানে ইলেকট্রোফাইল জুড়ে যাবে, হয়ে গেল। তাহলে বেঞ্জিন পাই বন্ড ভাঙার পরে বেঞ্জিনে প্লাস মাইনাস হবে, সেই মাইনাস যে কার্বনে হবে সেই জায়গায় ইলেকট্রোফাইল জুড়বে,
আরেকটা জায়গায় কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটাকে কার্বোক্যাটায়ন বলে না। কার্বনে প্লাসের আমি শর্টসের ভিডিও 2তে দিয়েছিলাম যে কার্বনে যদি প্লাস হয়, কার্বন 3টে বন্ড করে প্লাস হয়, তাকে কার্বোক্যাটায়ন বলে, তাহলে এটা কার্বোক্যাটায়ন। কারণ এই কার্বনে দুটো হাইড্রোনও আছে, এই কার্বনে একটা হাইড্রোন আছে, সব কার্বনেই হাইড্রোন আছে, কিন্তু এখানে সব কার্বনে একটা করে হাইড্রোন আছে, আর এই কার্বনে দুটো হাইড্রোন আছে। ওকে, সরি আমি একটু দুটো হাইড্রোন কেন বলছি, এই কার্বনে 3টে বন্ড হবে। কার্বোক্যাটায়ন হলে কি হয়, 3টে বন্ড একটা প্লাস, তো 3টে বন্ড দেখতে পাচ্ছি, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই যে কার্বন হাইড্রোন একটা বন্ড প্লাস আছে। ওকে, তো যাই হোক, এই যে এই হাইড্রোনগুলো আমরা দেখাচ্ছি না, এগুলো আছে, প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোন আছে। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, কার্বনের হাইড্রোজেন হলো, এই হলো তোমার স্পিসিস তৈরি হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে বেনজিন, এবার এটাকে এত ভেঙে দেখানোর দরকার নেই, আমি বোঝানোর জন্য বলেছি। তুমি একবারে বেনজিনের পাই বন্ডটা ভেঙে ইলেকট্রোফাইল অ্যাটাক করে দেবে। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা কার্বন মাইনাস হবে, তো ধরে না এই কার্বনটাই মাইনাস হয়েছে, ঠিক আছে। আমি নাম্বারিং করে দিই, 1 2 3 4 5 6, 1 2 পাই বন্ড ভেঙে, 1 2 কার্বনের পাই বন্ড ভেঙে 2তে নেগেটিভ, 1 এ পজিটিভ হয়েছে, তো 1 এ পজিটিভ আছে, 2 এর নেগেটিভ ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে জুড়ে নিল, হয়ে গেল। এবার এটাকে সিগমা কমপ্লেক্স বলে। কেন বলে এটাকে সিগমা বা হুইল্যান্ড কমপ্লেক্স? কারণ দেখো এই স্পিসিসটা তোমার দেখে মনে হবে, এবার কিন্তু একটা জিনিস দেখো, তুমি একটা সর্বনাশ করে বলেছো। বেনজিন এখানে রিয়াকশন করতে গিয়ে, ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশন করতে গিয়ে, এআরএসি রিয়াকশন করতে গিয়ে বেনজিন কিন্তু নিজের অ্যারোমেটিসিটি নষ্ট করে ফেলেছে। কারণ বেনজিন অ্যারোমেটিক তখন হয় যখন বেনজিনে পরপর অল্টারনেটিভ পাই বন্ড থাকে, তারা পুরো বেনজিন রিংয়ে ঘোরে। তো তোমার তো এই ইলেকট্রোফাইলকে অ্যাটাক করার পর বেনজিনে, তোমার দেখো বেনজিনে কিন্তু অ্যারোমেসি নেই, তোমার অ্যারোমেসি শুধু এইটুকু জায়গার মধ্যে আছে, এইটুকু। এই কার্বনটা কিন্তু অ্যারোমেসির বাইরে চলে গেছে। যে কার্বনে ইলেকট্রোফাইল জুড়েছে ওটা কিন্তু অ্যারোমেটিক আর নেই, ওর মধ্যে কোনো পাই বন্ড নেই। ওকে, মানে ওর মধ্যে কোনো পজিটিভ, ওর মধ্যে কোনো পাই বন্ডের ক্যারেক্টার নেই বা কোনো নেগেটিভ ক্যারেক্টার নেই, অ্যারোমেসি নষ্ট হয়ে গেছে। তো তুমি সিগমা কমপ্লেক্স বানাতে গিয়ে, ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে গিয়ে কিন্তু বেনজিন নিজে অ্যারোমেটিসি নষ্ট করে ফেলেছে। তো তুমি বলবে যে এই কথাটা তো তুমি এডিশন আর এলিমিনেশনে বলেছিলে, ওখানেও বেনজিন অ্যাটাক করার পরে তার ইলেকট্রিসিটি নষ্ট করে দেয়, তাই বেনজিন রিয়াকশনই করে না, তাহলে এআরসি কি করে করছে? আসলে এখানে থার্ড স্টেপটাই ম্যাজিক। থার্ড স্টেপে আমি বললাম না অ্যানোমাটাইজেশন হবে, বেনজিন আবার তার অ্যারোমেটিসিটি ফেরত পাবে। কি করে আমি বলছি, তার আগে আমি বলে দিই, এই যে কমপ্লেক্সটা আছে এমন কিছু কিন্তু খারাপ কমপ্লেক্স না, কারণ এটা কিন্তু নিজেকে একটু হলেও স্টেবল করছে। কি করে বলো তো, এই পাই বন্ডটা এখানে চলে আসছে, রেজোনেন্স হচ্ছে, দাও এটা একটু মুছে দেবো। পাই বন্ডটা এখানে চলে আসলো, এটা এখানে আছে, ইলেকট্রোফাইল এখানে, হাইড্রোজেন এখানে, প্লাস এখানে চলে আসলো, এটাকে রেজোনেন্স বলে। যারা রেজোনেন্স পড়েছে তারা জানো যে পাই বন্ডটা এখানে চলে গেল, এই মানে পাই বন্ডটা খুলে এই কার্বনে চলে গেল, এই প্লাসটা এখানে শিফট করে গেল, তারপরে আবার এই পাই বন্ডটা এখানে যাবে, প্লাসটা এই কার্বনে শিফট করে যাবে। তাহলে আমাদের যে সিগমা কমপ্লেক্স হয় সে আনস্টেবল হয়, আমরা মানে সে হয়তো বেনজিনের মতো অত অ্যারোমেটিক স্টেবিলিটি পায় না, কিন্তু সে কিন্তু রেজোনেন্স করে একটু হলেও স্টেবল। এটাকে কিভাবে দেখায়, একসঙ্গে এই তিনটে ছবিকে এভাবে দেখায়, মানে শুধুমাত্র এই কার্বনটাই শুধুমাত্র রেজোনেন্সের বাইরে আছে, মানে এ রেজোনেন্সে পার্টিসিপেট করছে না, বাকি বেনজিনের বাকি যে কটা কার্বন আছে সেই সব কটা কার্বন কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করছে। মানে প্লাসটা এখানে চলে গেল, ডবল বন্ডটা এখানে, ডবল বন্ডটা এখানে চলে গেল, প্লাসটা এখানে গেল, তিনটে ছবি। তাহলে এইভাবে সিগমা কমপ্লেক্স নিজেকে রেজোনেন্সের থ্রুতে স্টেবল করে, কিন্তু অ্যারোমেটিকের মতো স্টেবল হতে পারবে না, না ওটা তো হাইলি স্টেবিলিটি। সো এটা কিছুক্ষণের জন্য ইলেকট্রোফাইল বেনজিনে ঢুকলো, মানে এই ইলেকট্রোফাইলকে মানে বেনজিনে প্রবেশ করাতেই হবে না, অ্যাটাক করলো, বেনজিন তার পাই বন্ড ভেঙে করে একটা কার্বোক্যাটায়ন বানালো, সেই কার্বোক্যাটায়নটা হয়তো হাইলি স্টেবল নয়, অ্যারোমেটিকের মতো স্টেবল নয়, কিন্তু রেজোনেন্স করে কিছুটা তো স্টেবিলিটি রাখতে পারছে, এইটুকুই যথেষ্ট। এইটুকু সময় এই প্লাসকে আমি বাঁচিয়ে রাখবো, মানে এইটুকু জায়গা রেজোনেন্স করে স্টেবল হচ্ছে, আর এখানে তো আমি ইলেকট্রোফাইল ঢুকিয়ে দিচ্ছি, আর এখানে একটা হাইড্রোজেন আছে। এবার দেখো থার্ড স্টেপে কি হবে, বেনজিন তার অ্যারোমেটিসিটি আবার ফেরত পাবে, যতই রেজোনেন্স করুক অ্যারোমেটিক তো ওকে হতেই হবে না। থার্ড স্টেপে বেনজিন কি করবে, যাকে বলে অ্যারোমাটাইজেশন। সব এআরএসিতে এটাই হয়, যত এআরএসি আছে সব এইভাবেই হয়, সে তুমি নাইট্রেশন বলো, সালফোনেশন বলো, যাই বলো। অ্যারোমাটাইজেশনে কি হবে, বেনজিন তার অ্যারোমেসি আবার ফেরত পাবে। সিগমা কমপ্লেক্স হয়েছিল, এরকম হয়েছিল, কথা এখানে হবে কি, বেনজিন বলবে আমার অ্যারোমেসি নষ্ট করেছিস, কে করেছিস, ইলেকট্রোফাইল, তা আমি তোকে তো আর বের করতে পারবো না, মানে বেনজিন ইলেকট্রোফাইলকে বলবে তুই আমার অ্যারোমেসি নষ্ট করেছিস, তোকে অ্যাটাক করতে গিয়ে আমার অ্যারোমেসি নষ্ট হয়ে গেছে,
আমি তোকে তো বের করতে পারবো না, তোকে এইমাত্র আমি প্রবেশ করিয়েছি আবার বের করে দেবো। তার দিয়ে ভালো আমি যে আগের থেকে ছিল তাকে বের করে দিই, হাইড্রোজেনকে বের করে দেবো। হাইড্রোজেনকে কি করে বের করে বলো, কি করে বের করবে বলো তো, H প্লাস করে। তাহলে এই হাইড্রোজেনটা H প্লাস হয়ে বেরোলো। কোন যে কোনো হাইড্রোজেন না, কিন্তু এখানে বেঞ্জিনে কিন্তু সব জায়গায় হাইড্রোজেন আছে, সব কার্বনে, যে কার্বনে ইলেকট্রোফাইলটা ঢুকেছে ওই হাইড্রোজেনটাকে H প্লাস করে বের করে দেবে। আর যে এটা H প্লাস হয়ে বেরিয়ে যাবে, এটা H প্লাস হয়ে বেরিয়ে গেল, তাহলে এই কার্বনে মাইনাস হবে না? তো সেটাই আমি একবারে দেখাবো না, আমি এখানে দেখাচ্ছি। এই Hটা বেরিয়ে গেল, এখানে ইলেকট্রোফাইল, ওকে, এখানে মাইনাস, আর এখানে তো কার্বনে প্লাস ছিলই। এবার বলো প্লাস মাইনাস আবার জুড়ে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস প্লাস জুড়ে গিয়ে আবার ডবল বন্ড হয়ে যাবে না? হলো, আবার অ্যারোমেটিক ফিরে পেলো। কিন্তু এই অ্যারোমাটাইজেশন স্টেপে দেখো, যে ইলেকট্রোফাইলের যে কার্বনে ছিল সেই কার্বন থেকে H প্লাস বেরিয়ে গেল। এবার বলো তো এটাকে সাবস্টিটিউশন কেন বলে? তাহলে ওভারঅল যদি আমি বেঞ্জিনে কোনো ইলেকট্রোফাইল দিই, ধরো না বেঞ্জিনে ইলেকট্রোফাইলটা একবারে তিনটে স্টেপকে একসঙ্গে দেখাচ্ছি, অ্যারোমাটাইজেশন মানে বেঞ্জিনে এআরএসি তিনটে স্টেপকে একসঙ্গে দেখাচ্ছি, এইটাই তো হয় বেঞ্জিনে কোনো ইলেকট্রোফাইল দিলে। কিন্তু আসলে সঙ্গে কি বেরোয় না, একটা H প্লাস বেরিয়ে যায়। কোথার থেকে বেরোয়? এই যে বেঞ্জিন, এখানে সব জায়গায় হাইড্রোজেন আছে তো, যে কোনো একটা কার্বনের হাইড্রোজেন বেরিয়ে তার জায়গায় ইলেকট্রোফাইল ঢুকে যায়। ধরে নাও সবাই উপরের হাইড্রোজেনটাকে বের করে দেন, দেখতে সুন্দর লাগে, এর সঙ্গে কোনো লজিক নেই, তুমি নিচেরটা ডান দিকেরটা যে কোনো একটা করতে পারো। তো এই Hটা বেরিয়ে যায়, দেখো বেরিয়ে গেছে H প্লাস হয়ে, আর তার জায়গায় ইলেকট্রোফাইল চলেছে। কারণ কার্বনের এই যে কার্বনটা, এই কার্বনটা যদি তুমি হাইড্রোজেনটা এখানে রেখে দিতে না, সঙ্গে আবার পাই বন্ড করতে, তাহলে এই কার্বনে 5টা বন্ড হতো, 5টা বন্ড তো হবে না, কাউকে তো বের করতেই হবে। তাহলে এটাকে তাহলে H প্লাস কে বের করে দেয়। তাহলে এটাকে অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন কেন বলে? বেঞ্জিন অ্যারোমেটিক ইলেকট্রোফাইল ইউজ করছে, সাবস্টিটিউশন হচ্ছে কেন কি H প্লাস কে বের করে ইলেকট্রোফাইলতে জায়গা নিচ্ছে। যে কোনো এআরএসি বিক্রিয়া এটাই হয়, বেঞ্জিনের হাইড্রোজেন বের করে তার জায়গায় একটা ইলেকট্রোফাইল ঢুকে যায়, আর এইভাবে বেঞ্জিনের নতুন নতুন ইলেকট্রোফাইল ঢুকে প্রোডাক্ট নতুন নতুন তৈরি হয়। এই হলো এআরএসি। বোঝা গেছে? মেকানিজম বোঝা গেছে? এবার আমি তোমাকে ওই জিনিসটা বলবো লাস্ট, যেটা হলো যদি বেঞ্জিনে আগের থেকে কোনো ডোনেটিং গ্রুপ থাকে, মানে বেঞ্জিনে আগের থেকে যদি কোনো গ্রুপ থাকে। এবার আমি পড়াচ্ছি সাবস্টিটিউটেড বেঞ্জিন। সাবস্টিটিউটেড বেঞ্জিন মানে প্রতিস্থাপিত বেঞ্জিন, মানে এই ধরনের বেঞ্জিনে ধরে নাও কোনো গ্রুপ আছে, এটা একটা এক্সটার্নাল গ্রুপ, কোনো একটা গ্রুপ বেঞ্জিনে কানেক্টেড আছে। এবার তুমি আগের থেকেই বলতে পারবে না যে ইলেকট্রোফাইল দিলে এআরএসি করলে বেঞ্জিনে কোথায় কি প্রবেশ করবে, কারণ আমরা জানি যদি আগের থেকে বেঞ্জিনে কোনো গ্রুপ থাকে, এই পজিশনটাকে আমরা 1 নাম্বারিং করি, এটাকে 2 করি, এটাকে 3 করি, এটাকে 4 করি, এটাকে 5 করি, এটাকে 6 নাম্বারিং করি তো। যেখানে বেঞ্জিনে যদি আগের থেকে কোনো গ্রুপ থাকে, মানে এটা আগের বার এআরএসি করলে নর্মাল বেঞ্জিনে, তো তুমি যে কোনো জায়গায় তুমি নাইট্রেশনে NO2, হ্যালোজেনেশনে হ্যালোজেন, সালফোনেশনে SO3H প্রবেশ করাতেই পারো বেঞ্জিনে, কিচ্ছু যায় আসে না। কিন্তু বেঞ্জিনে যদি আগের থেকে গ্রুপ থাকে, তুমি যে কোনো জায়গায় নাইট্রেশন হ্যালোজেনেশন করতে পারবে না। নাইট্রেশন হ্যালোজেনেশন তোমাকে দেখতে হবে যে গ্রুপটা আগের থেকে বসে আছে তার রেসপেক্টে তাকে এক পজিশন বলে, তার রেসপেক্টে পাশের যে দুটো 2 আর 6 পজিশন, এদের নাম হলো অর্থ পজিশন। তুমি জানো যেখানে গ্রুপ আছে তার পাশের দুটো পজিশনকে অর্থ বলে। গ্রুপ যেখানে আছে একটা পজিশন বাদ দিয়ে পরের 3 আর 5 এই দুটো গ্রুপকে মেটা পজিশন বলে, আর একদম গ্রুপ যেখানে আছে তার উল্টো দিকে 4 নম্বর পজিশনকে প্যারা পজিশন বলে। তো তুমি জানো। এবার তুমি যদি এখানে মনে করো ইলেকট্রোফাইল দিলে, তুমি কি করে বুঝবে যে তোমার ইলেকট্রোফাইলটা অর্থতে প্রবেশ করবে না মেটা না প্যারা, নাকি অর্থ মেটা দুটোই হবে, অর্থ প্যারা মেটা সব হবে? তার জন্য তোমাকে একটু রেজোনেন্সের হেল্প নিতে হবে। এবার রেজোনেন্স তো আমি এখন বলিনি, তো তুমি রেজোনেন্স যদি তোমার জানা থাকে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা জানি, আমি এইটা তো তোমাকে শর্টসে লাস্ট শর্টস যেটা আপলোড হয়েছে 4 নম্বর শর্টস রেজোনেন্সের, তুমি এখানে পড়েছিলে রেজোনেন্সের যে রেজোনেন্স দু টাইপের হয়, প্লাস আর মাইনাস আর। প্লাস আরকে আমরা বলি হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মাইনাস আরকে বলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। প্লাস আর কারা দেখায়? যখন তোমার বেঞ্জিনে যে গ্রুপটা জুড়ে আছে তাতে লোন পেয়ার বা নেগেটিভ থাকবে, লোন পেয়ার বা নেগেটিভ কন্টেইনিং গ্রুপ। আর এটা কি বলেছিলাম, নয় পজিটিভ থাকবে আর পার্শিয়াল পজিটিভ থাকবে, বলেছিলাম তো। দেখে নেবে তুমি শর্টস, যেটা 4 নম্বর শর্টস আছে আমার চ্যানেলে, ওই 4 নম্বর শর্টসের রেজোনেন্সের যে একটা শর্টস আমার 1.5 মিনিটের মধ্যে আপলোড করা আছে, সেখানে প্লাস আর মাইনাস আর কি করে প্রেডিক্ট করে, কে কি হয় এক্সাম্পল আমি বলেছি। আর প্লাস আর কে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলে, মানে সে ইলেকট্রন ডোনেট করে, মাইনাস আর কি ইলেকট্রন উইথড্রয়িং বলে, মানে সে টেনে নেয়। এবার প্লাস আর কি করে বোঝে, মানে যখন কোনো গ্রুপের মাথায় লোন পেয়ার বা নেগেটিভ থাকে, আর মাইনাস আর পজিটিভ বা পার্শিয়াল পজিটিভ। পার্শিয়াল পজিটিভ বলেছিলাম,
ওকে, আরেকবার বলেছি পার্শিয়াল পজিটিভ কি, যখন কোনো অ্যাটম তার থেকে নেগেটিভ অ্যাটমের সঙ্গে পাই বন্ডে কানেক্টেড থাকে, সেটা ডবল বন্ড হতে পারে ট্রিপল বন্ড, কিন্তু এখানে বি ধরে না এর থেকে বেশি নেগেটিভ, তা পাই বন্ডটা খুলে বি হয়ে যাবে নেগেটিভ, এ হয়ে যাবে পজিটিভ। দেখো এই এতে পজিটিভ ছিল না কিন্তু পার্শিয়ালি পজিটিভ হয়েছে, আর ডাইরেক্ট পজিটিভ থাকলে তো হয়েই গেল। তো এই ধরনের গ্রুপ যদি থাকে, কোনো অ্যাটম তার থেকে নেগেটিভ কারোর সঙ্গে জুড়ে আছে পাই বন্ডে, তাহলেও সেটা মাইনাস আর হয়, আর পজিটিভ থাকলে তো হয়। আর আমি এক্সাম্পলও বলেছি, আমি এক্সাম্পল আর বলছি না, তো তুমি দেখে নেবে। এবার দেখো আমি এখান থেকেই তোমাকে রিলেট করে দিচ্ছি কি করে অ্যান্সার করবে। এই পজিশনগুলো তো জানোই, অর্থ, মেটা, প্যারা। ধরে নাও যে তোমার এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্লাস আর হতে পারে, প্লাস এইচও হয়, প্লাস আইও হয়, সবই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। রেজোনেন্সও ডোনেটিং হয়, ইন্ডাকটিভও ডোনেটিং হয়। হাইপারশন পড়াইনি, শর্টস 5 নম্বরে চলে আসবে। হাইপারশনে দেখতে হবে প্লাস এইচকে হাইপারশন বলে, ডোনেটিং হয় সব। অর্গানিকে প্লাস এফেক্ট মানেই ডোনেটিং। তো যদি কোনো ডোনেটিং গ্রুপ থাকে এই এর জায়গায়, তাহলে সে মনে রাখবে রেজোনেন্স করে বা হাইপারশন করে এই যে অর্থ প্যারা পজিশন যেগুলো আছে না, অর্থ আর প্যারা শুধু, মানে 2, 4, 6, 2 পজিশন, 4 পজিশন আর 6 পজিশন, 3, 5 নয়, মেটা নয়, এই পজিশনগুলোতে কি করে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এই পজিশনগুলোতে তোমার ডেল্টা নেগেটিভ বানিয়ে দেয় রেজোনেন্স করে। আমি রেজোনেন্স করে পরের ভিডিওতে দেখাবো, বা আমি অন্য ভিডিওতে দেখাবো, এখানে করছি না। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রেজোনেন্স যারা জানো, রেজোনেন্স করে অর্থ প্যারা পজিশনে নেগেটিভ বানিয়ে দেয়। মেটাতে কোনদিন রেজোনেন্স যায় না, মনে রাখবে মেটা পজিশনে কোনদিন বেঞ্জিনে রেজোনেন্স কোনোদিন পৌঁছাতে পারে না। ওকে, কিন্তু যদি উইথড্রয়িং গ্রুপ হয়, সে কি করে, সে এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কারা, এ যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে, মানে যেমন মাইনাস আর মাইনাস আই তো অতটা ইম্পর্টেন্ট না, মাইনাস আর জেনারেলি, যেমন নাইট্রো, অ্যালডিহাইড, কিটোনেরা, এই পজিশন অর্থ প্যারাতে ওরা কি বানায়, অর্থ প্যারাকে প্লাস বানায়। ওরাও কিন্তু অর্থ প্যারাকেই করে, মেটাকে করে না। তাহলে ইলেকট্রন ডোনেট, মেটা পজিশনে কোনো রেজোনেন্স যায় না, সে ডোনেটিং হোক বা উইথড্রয়িং। তো বেঞ্জিনের অর্থ প্যারা পজিশনে কি হচ্ছে, ডোনেটিং গ্রুপ, সে প্লাস আর হোক বা প্লাস এইচ হোক, কি করে অর্থ প্যারাকে নেগেটিভ বানিয়ে দেয়, আর উইথড্রয়িং কি করে অর্থ প্যারাকে পজিটিভ বানিয়ে দেয়। কারণ ডোনেটিং মানে কি, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা ইলেকট্রন বেঞ্জিনকে ডোনেট করবে, আর ডোনেট করে কোথায় বেশি নেগেটিভ, ইলেকট্রন ডোনেট করা মানে কি নেগেটিভ ডোনেট করা, তো বেঞ্জিন নেগেটিভ হয়ে যাবে না। ডোনেটিং গ্রুপ যদি ইলেকট্রন ডোনেট করে বেঞ্জিন নেগেটিভ হবে, কিন্তু সেটা বেশি নেগেটিভ ডেনসিটি কোথায় হবে, বেঞ্জিনের অর্থ প্যারাতে। উইথড্র করছে মানে বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, বেঞ্জিনে পাই বন্ড আছে, ইলেকট্রন টেনে নিচ্ছে, তো উইথড্র করলে কি হবে, বেঞ্জিনে প্লাস হবে, কিন্তু সেই প্লাসটা কোথায় তৈরি হবে, অর্থ প্যারাতে, কারণ মেটাতে কোনো রেজোনেন্স যায় না, সো অর্থ প্যারাতে প্লাস তৈরি হবে। এবার তুমিই বলো, আমরা যে এআরএসি রিঅ্যাকশন করি, আমরা এআরএসিতে কি দিই, বেঞ্জিনে ইলেকট্রোফাইল দিই। তো তুমি যদি ইলেকট্রোফাইল দাও ইলেকট্রন ডোনেটিং গ্রুপের ক্ষেত্রে, যদি বেঞ্জিনে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, বাট ইলেকট্রোফাইল প্লাস ডোনেটিং গ্রুপ হলে অর্থ প্যারা মাইনাস হয়, তা প্লাস তো মাইনাসের কাছেই যাবে। তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কিন্তু তার জায়গা চেঞ্জ করবে না, ও কিন্তু বসে থাকবে, কিন্তু তার রেসপেক্টে অর্থতে একটা ইলেকট্রোফাইল ঢুকে যাবে আর প্যারাতে। এই জন্য বলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে এআরএসি রিঅ্যাকশন করলে সেটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হয়। এবার বুঝেছো কেন অর্থ প্যারা হয়, এটা রেজোনেন্স করে আমি ভালো করে আবার দেখাবো, ঠিক আছে, এখন দেখাচ্ছি না। ওকে, তা আমি রেজোনেন্স করে একটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে সবসময় কি হয়, সে অর্থ প্যারা ওরিয়েন্টিং হয়। কার প্রতি অর্থ প্যারা, এআরএসি। আরো ভালো করে এদেরকে বলে অ্যাক্টিভেটিং গ্রুপ বলে, মানে যারা এআরএসি রিঅ্যাকশনে ডোনেটিং গ্রুপ হয় তাদেরকে অ্যাক্টিভেটিং গ্রুপ বলে, মানে তারা এআরএসি রিঅ্যাকশন খুব স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে করে, তাদের এআরএসি রিঅ্যাকশন করতে কোনো অসুবিধা নেই, তারা খুব হাই রেটে এআরএসি রিঅ্যাকশন করে। আর তারা অর্থ প্যারা প্রোডাক্ট বানায়, কেন, অর্থ প্যারাতে নেগেটিভ বানাচ্ছে, আর তুমি রিয়েজেন্ট দাও এআরএসি রিঅ্যাকশন, বেঞ্জিনের সময় ইলেকট্রোফাইল দাও, ইলেকট্রোফাইল প্লাস ও যাবে অর্থ প্যারা মানে মাইনাসে, তো একটা অর্থতে যাবে একটা প্যারা। আবার এরকম করো না, একই সঙ্গে একই রিঅ্যাকশনে, মানে এরকম করে দিও না যে ডোনেটিং গ্রুপের রেসপেক্টে অর্থ প্যারাতে একসঙ্গে ইলেকট্রোফাইল ঢুকিয়ে দিলে, না, এট এ টাইম একটাই রিয়েজেন্ট প্রবেশ করে। ওকে, আর উইথড্রয়িং গ্রুপ হলো যদি ইলেকট্রোফাইল দাও, ধরো না তুমি ইলেকট্রোফাইল দিলে, এবার দেখো ইলেকট্রোফাইল ও প্লাস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থ প্যারাতে প্লাস বানায়, প্লাস প্লাসে যাবে, যাবে না তো, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে ও কোথায় যাবে, মেটাতে। এবার অনেক বলে মেটাতে কেন গেল,
কারণ যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থ প্যারাকে প্লাস বানাচ্ছে, বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, আর অর্থ প্যারাতেই বেশি টেনে নেয় প্লাস, কারণ মেটাতে রেজোনেন্স যায় না। তাহলে মেটা পজিশনে মাইনাস হয়তো হয়নি, কিন্তু প্লাসের থেকে তো ভালো। তো ইলেকট্রোফাইল দিলে ইলেকট্রোফাইল কি প্লাসে যাবে, অর্থ প্যারাতে যাবে, এবার মেটাতে যাবে, এই জন্য এখানে মেটা প্রোডাক্ট হয়। তাহলে এরা মেটা ওরিয়েন্টিং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি মেটা ওরিয়েন্টিং গ্রুপ, এরা সবসময় মেটা প্রোডাক্ট করে। আর এবার অনেকে বলে মেটা তো দুটো পজিশন হয়, একটা বেঞ্জিনে তো দুটো মেটা পজিশন হয়, এই জায়গাটাও মেটা এই জায়গাটাও মেটা, তাই না? এটাও মেটা এটাও মেটা না, কিন্তু এট এ টাইম তুমি সবসময় একটা পজিশনেই গ্রুপ ঢোকাবে এট এ টাইম। বোঝা গেল? তাহলে এটা মেটা প্রোডাক্ট হবে, একটাই প্রোডাক্ট হবে। এবার এখানে আরেকটা কথা বলে দিই, যেহেতু বেঞ্জিনে যখনই দুটো প্রোডাক্ট হয়, যেমন এই ডোনেটিং হলে অর্থ প্যারা হচ্ছে, এই যে এবার অর্থ প্যারার মধ্যে মনে রাখবেন প্যারা সবসময় মেজর প্রোডাক্ট হয়, অর্থ মাইনর হয়। মানে তোমার এরা দুজন মিলে 100% প্রোডাক্ট বানাচ্ছে, তার মধ্যে 70-80% প্রোডাক্ট প্যারাই বানাচ্ছে, অর্থ মাইনর। কেন জানো? কারণ অর্থতে দুটো বড় গ্রুপ পাশাপাশি চলে এসছে, তাহলে ওদের মধ্যে কি হয়ে যাবে, স্টেরিক এফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে না? স্টেরিক এফেক্ট মানে অর্গানিকের ভাষায় বাধা। তাহলে যেহেতু অর্থ প্রোডাক্টটায় পাশাপাশি দুটো বড় গ্রুপ চলে আসছে, ওরা ধাক্কা ধাক্কিতে আনস্টেবল হয়ে যাবে, আনস্টেবল জিনিস কম তৈরি হয়, কম মানে কম প্রোডাক্ট তৈরি হয়, তাই মাইনর হয়ে যাবে। কিন্তু যেটা প্যারাতে আছে ওটা বেশি তৈরি হবে, কারণ ওটা স্টেরিক এফেক্ট নেই, কারণ দুটো দুই মাথায়, তাই জন্য স্টেরিক এফেক্ট নেই বলে ওটা মেজর হবে। কিন্তু এখানে তো আছেই একজন, এখানে 100% তো মেটাই হবে না, এখানে কোনো অর্থ মেজর মাইনর ব্যাপারই নেই। এই হলো ইলেকট্রন ডোনেটিং উইথড্রয়িং গ্রুপের ব্যাপার। ঠিক আছে, আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো, পুরো ক্লিয়ার আছে, আমার মনে অসুবিধা নেই। আর ও এই যারা মেটা ওরিয়েন্টিং হয়, এই যে এরা উইথড্রয়িং, এদেরকে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলে। মানে এরা এআরএসি রিঅ্যাকশন করে, কিন্তু খুব কষ্টে, এরা এআরএসি করতে চায় না। কেন যেন করতে চায় না, নিজেই শোনো না। দেখো, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যে রিঅ্যাকশন, সেখানে তুমি সবসময় ইলেকট্রোফাইল অ্যাজ এ রিএজেন্ট ইউজ করো। আর সেই 5টা বিক্রিয়ার নাম কি? নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফিল্ডবে, অ্যালগাইলেশন, অ্যাসাইলেশন। এই 5টা বিক্রিয়া যখনই ইউজ করো রিএজেন্ট ইলেকট্রোফাইল হয়। এবার তুমিই বলো যে যারা ডোনেটিং গ্রুপ হয় তারা বেঞ্জিনকে ডোনেট করে আরো নেগেটিভ বানিয়ে দিচ্ছে না? আর যারা উইথড্রয়িং গ্রুপ হয় তারা বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে তাকে পজিটিভ করে দিচ্ছে না? তাহলে ডোনেটিং গ্রুপ বেঞ্জিনকে নেগেটিভ ডেনসিটি আরো বাড়িয়ে দিচ্ছে, আর উইথড্রয়িং গ্রুপ বেঞ্জিনের পজিটিভ ক্যারেক্টার বাড়িয়ে দিচ্ছে। আর তুমি এআরএসি রিঅ্যাকশনে, সে তুমি ডোনেটিং নাও উইথড্রয়িং নাও, তুমি এআরএসি রিঅ্যাকশনে সবসময় কি রিএজেন্ট ইউজ করো? ইলেকট্রোফাইল। তা বলো এই দুজনের মধ্যে কে ইলেকট্রোফাইলের সঙ্গে রিঅ্যাকশন করতে পছন্দ করবে? কারণ ইলেকট্রোফাইলটা কিন্তু বেঞ্জিনে প্রবেশ করে। তাহলে বেঞ্জিন যেখানে, দেখো ইলেকট্রোফাইল পজিটিভ, তাহলে যে বেঞ্জিনটা বেশি নেগেটিভ সেখানেই তো ইলেকট্রোফাইলের মানে রিঅ্যাকশন করার স্পিড, রেট বেশি হবে না? তো ডোনেটিং গ্রুপে বেঞ্জিন বেশি নেগেটিভ, তাই জন্য ইলেকট্রোফাইল এর সঙ্গে রিঅ্যাকশন করতে পছন্দ করে। এই জন্য যদি বেঞ্জিনে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোকে অ্যাক্টিভেটিং গ্রুপ বলে। মানে এরা এআরএসি রিঅ্যাকশনের প্রতি বেঞ্জিনকে আরো অ্যাক্টিভেট করেছে, যে যা কর, আরো রিঅ্যাকশন কর, আরো প্রোডাক্ট দে। কিন্তু উইথড্রয়িং গ্রুপ কি করছে? বেঞ্জিনকে প্লাস বানিয়ে দিচ্ছে। আর তুমি রিএজেন্ট ইলেকট্রোফাইল ইউজ করছো, তো বেঞ্জিনও প্লাস, ইলেকট্রোফাইলও প্লাস, রিঅ্যাকশন ভালো হবে? হবে না, স্পিড কমে যাবে। এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলে। এই জন্য এআরএসি রিঅ্যাকশনে যদি উইথড্রয়িং গ্রুপ থাকে তারা ডিঅ্যাক্টিভেটিং হয়। এবার আমি একটা দুটো এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি এগুলো কি বললাম, আমি তোমাকে একটা দুটো উদাহরণ দিই। তোমাদের মনে আছে আমি প্লাস আর মাইনাসের এক্সাম্পল কি বলেছিলাম? যেমন যদি বেঞ্জিনে হ্যালোজেন থাকে, যেমন হ্যালো বেঞ্জিন, এবার বেঞ্জিনে বেঞ্জিন মানে কি? বেঞ্জিনে এবার দেখো হ্যালোজেনের, আমরা জানি হ্যালোজেন যখনই একটা বন্ড করে 3টে লোন পেয়ার হয়। মনে রাখবে, হ্যালোজেন যখনই একটা বন্ড করে 3টে লোন পেয়ার হয়, অক্সিজেন যখনই দুটো বন্ড করে 2টো লোন পেয়ার হয়, নাইট্রোজেন যখনই একটা বন্ড করে 3টে লোন পেয়ার হয়। এটা মনে রেখে দেবে, তাহলে তোমার হেল্প হয়ে যাবে। ওকে, কিন্তু কারণ তোমাকে কেউ লোন পেয়ার লিখে দেবে না। তাহলে হ্যালোজেন বেঞ্জিনের সঙ্গে আসে, তা তোমাকে এরকমই লিখে দেবে, কিন্তু মনে রাখতে হবে হ্যালোজেন যখনই আসে, মানে ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, সে কিন্তু লোন পেয়ার আছে তার কাছে 3টে, আমার 3টে লাগবে না, একটাই হবে। সো সে বেঞ্জিনকে কিন্তু ইলেকট্রন ডোনেট করছে, তাহলে এটা ডোনেটিং গ্রুপ হয়ে গেল, প্লাস আর। আমি বলেছিলাম হ্যালো বেঞ্জিন প্লাস আর হয়। এর মধ্যে যদি তুমি ইলেকট্রোফাইল দাও, অবশ্যই ডোনেটিং গ্রুপ কি প্রোডাক্ট করে? অর্থ প্যারা। যেমন তুমি নাইট্রেশন করবে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবে হ্যালো বেঞ্জিনে। তো তোমার হ্যালো বেঞ্জিনে হ্যালোজেন তো আছেই, তার রেসপেক্টে অর্থতে একটা NO2 ঢুকবে, অর্থ নাইট্রো হ্যালো বেঞ্জিন, একটা প্যারাতে হ্যালো নাইট্রো ঢুকে যাবে, প্যারা নাইট্রো। এটা মেজর হবে, কারণ প্যারা মেজর হয়, অর্থ মাইনর হয়। তাহলে তুমি এরকম ডোনেটিং গ্রুপ আলা যখনই কোনো
অ্যারোমেটিক কম্পাউন্ড হবে, তার মানে নাইট্রেশন করো, সালফোনেশন করো, হ্যালোজেনেশন করো, যে গ্রুপগুলো ঢুকবে এগুলো অর্থপ্যারাতে ঢুকবে। যেমন এটার মধ্যেই তুমি যদি এখন ধরো নাও হ্যালোজেনেশন সালফোনেশন করতে বা ফিরিল ক্যাপ অ্যালকাইলেশন করতে CH3Cl অ্যানাইড্রাস AlCl3 কি এটার নাম ফিরিল ক্যাপ অ্যালকাইলেশন, তাই তো? ফিরিল ক্যাপ অ্যালকাইলেশন অ্যালকিল গ্রুপ ঢোকে। কোন অ্যালকিল গ্রুপটা ঢোকে? আমি RX দিয়ে লিখেছিলাম তখন বিক্রিয়া দেখানোর সময়, এই ভিডিও শুরুতেই RX দিয়ে লিখেছিলাম। ওই Rটা আমি মিথাইল নিয়ে নিয়েছি, Xটাকে হ্যালোজেন নিয়ে নিয়েছি। তো R জিনিসটা প্রবেশ করতো না, তাহলে বেঞ্জিনে কি ঢুকে যাবে? মানে হ্যালোবেঞ্জিন আছে, তার রেসপেক্টে একটা R ঢুকবে, মানে মিথাইল ঢুকবে অর্থতে, একটা প্যারাতে, মানে হয়ে যাবে অর্থ মিথাইল হ্যালোবেঞ্জিন, প্যারামিথাইল হ্যালোবেঞ্জিন। এটা মেজর হবে, এটা মাইনর হবে, প্যারাটা মেজর, অর্থটা মাইনর। তাই এটা হলো ফিরিল ক্যাপ অ্যালকাইলেশন। কি করে বুঝতে পারছো? যখনই দেখবে লোন পেয়ার বা নেগেটিভ কন্টেনিং গ্রুপ আছে বেঞ্জিনে, ডোনেট করছে, তখনই এই পাঁচটা বিক্রিয়া করলে নাইট্রেশন মানে ARC করলে সব প্রোডাক্ট হবে অর্থ প্যারা, প্যারা মেজর। কিন্তু এই বিক্রিয়াটাই ধরে নাও আজ আমি নাইট্রোবেঞ্জিনে করতাম, ধরো নাইট্রোবেঞ্জিন নিয়ে, মানে আগের থেকে নাইট্রোবেঞ্জিন আছে তোমার কাছে, নাইট্রোবেঞ্জিন। এবার নাইট্রোবেঞ্জিন তুমি দেখে নেবে, নাইট্রোবেঞ্জিনকে যখন আমি এভাবে লিখলাম, কিন্তু নাইট্রোবেঞ্জিনকে ভেঙে আঁকলে এরকম দেখায়। এই যে NO2টা লিখলে না, এই NO2টা এরকম দেখাবে। এবার দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ার তো নেই পৃথিবীতে। নাইট্রোজেন কখন লোন পেয়ার করে? মানে 3টে বন একটা লোন পেয়ার হয়, কিন্তু এখানে নাইট্রোজেনটা দেখো 4টে বন করে ফেলেছে। তো নাইট্রোজেন 4টে বন করে লোন পেয়ার থাকে না, উল্টো প্লাস থাকে। এবার বলো, এবার কি ও বেঞ্জিনকে কিছু দিতে পারবে? উল্টো বেঞ্জিন ওকে ইলেকট্রন পাই বন দেবে। তো বেঞ্জিন থেকে ইলেকট্রন টানছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়ে গেল মাইনাস আর। আর মাইনাস আর হলে তুমি তার মধ্যে ARC যে বিক্রিয়া করো মেটা প্রোডাক্ট হবে। যেমন তুমি এর মধ্যে ধরে নাও সালফোনেশন করলে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলে, সালফোনেশন, তাহলে SO3H ঢুকবে, কিন্তু সেটা কোথায় ঢুকবে? এই নাইট্রোবেঞ্জিনের রেসপেক্টে যে কোনো একটা মেটাতে। এদিকেও করতে পারো, এদিকে করতে পারো, এদিকে করে দিলাম। আর এটাই কোনো মেজর মাইনার নেই, একটাই প্রোডাক্ট হচ্ছে। এবার এর মধ্যে তুমি নাইট্রেশনও করতে পারো, এর মধ্যে তুমি নাইট্রেশনও করতে পারো, মিক্স অ্যাসিড দিয়ে দিলাম, ওই কনসেন্ট্রেট, এইটা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক। তো কি হবে? নাইট্রোবেঞ্জিন আছে, আরেকটা নাইট্রো ঢুকে যাবে ওর রেসপেক্টে মেটাবে, মানে মেটা ডাইনাইট্রোবেঞ্জিন হয়ে যাবে। কারণ এটা উইথড্রয়িং গ্রুপ, বেঞ্জিন থেকে ইলেকট্রন টানছে, উইথড্রয়িং গ্রুপ বেঞ্জিন থেকে টানলে অর্থ প্যারাকে প্লাস বানায়, তো প্লাসে ইলেকট্রোফাইল যাবে না, কারণ এই পাঁচটা বিক্রিয়া মানে ইলেকট্রোফাইল ARC, তো ওই জন্য মেটা হবে। এই ঠিক আছে। এবার এরা কারা? উইথড্রয়িং কারা, ডোনেটিং কারা? এটা আমার ওই শর্টস 4-এ আছে, প্লাস আর মাইনাস আর এর এক্সাম্পলে দেখে নেবে কারা উইথড্রয়িং। ঠিক আছে, ডোনেটিং হলে অর্থ প্যারা হবে, উইথড্রয়িং হলে তোমার মেটা হবে। আর বলেছি ডোনেটিং এ অ্যাক্টিভেটিং গ্রুপ হয়, কারণ এরা বেঞ্জিনকে আরো নেগেটিভ করে দিচ্ছে, ইলেকট্রোফাইলের প্রতি রিঅ্যাকশনের রেট বেড়ে যাবে। উইথড্রয়িং বেঞ্জিনকে প্লাস করে, আর তুমি ইলেকট্রোফাইলই দিচ্ছ, প্লাস প্লাসের রিঅ্যাক্টিভিটি কমে যাবে, কিন্তু রিঅ্যাকশন হবে, কিন্তু স্লো প্রসেস হবে, কিন্তু এখানে অর্থ প্যারা হবে, এখানে মেটা হবে। বুঝতে পেরেছো? এই হলো তোমার ARC রিঅ্যাকশন। এবার রেজোন্যান্সের কিছু হয়তো একটা দুটো জায়গা অনেকে ক্লিয়ার হয়নি, যে ডোনেটিং গ্রুপ হলে অর্থ প্যারাতে প্লাস কেন হবে, উইথড্রয়িং হলে কেন অর্থ প্যারা, সরি ডোনেটিং হলে অর্থ প্যারাতে মাইনাস কেন হবে, উইথড্রয়িং হলে অর্থ প্যারাতে প্লাস কেন হবে, মেটাতে কেন রেজোন্যান্স যায় না, বা এটা তো আমি বলে দিয়েছিলাম শর্টসে যে কে প্লাস আর কে মাইনাস আর হয় ডোনেটিং উইথড্রয়িং। কিন্তু আমি তোমাকে এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করব পরে, হয়তো এই লেকচারে হবে না অর্গানিক মেকানিজমের এই প্লেলিস্টে, কিন্তু আমার জিওসির একটা মেকানিজম বা একটা প্লেলিস্ট আসবে পরে, সেখানে রেজোন্যান্স পড়ানোর সময় এগুলো ক্লিয়ার করবো। ঠিক আছে, এখন মেকানিজমের প্যাটার্নে চলছি, মেকানিজমকে ফোকাস করে চলছি, ওইদিকে ফোকাস করো। তুমি এই জিনিসটা বুঝে গেলে ARC বিক্রিয়া কি, নর্মাল বেঞ্জিনে কোথায় হয়, আর কি এই বিক্রিয়াগুলোর নাম, আর যদি ডোনেটিং উইথড্রয়িং হয় তাহলে কি হবে। যেমন আমি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করেছি, যেমন ফেনল। ফেনল খুব পপুলার কম্পাউন্ড, ফেনল। ওকে, ফেনলও তো অর্থপ্যারা ওরিয়েন্টিং। কেন অর্থপ্যারা ওরিয়েন্টিং বলো তো ফেনল? কারণ ফেনলে অক্সিজেনে লোন পেয়ার আছে। এই যে ফেনলকে অক্সিজেন দুটো বন্ড, দুটো লোন পেয়ার না, তো লোন পেয়ার আছে মানে ডোনেটিং হয়ে যাবে। আর ডোনেটিং হলেই প্লাস আর ডোনেটিং হলে তুমি এর মধ্যে যাই বিক্রিয়া করো, নাইট্রেশন, সালফোনেশন, ঠিক আছে, হ্যালোজেনেশন, ঠিক আছে, তোমার সব অর্থপ্যারা প্রোডাক্ট হবে। কি প্রোডাক্ট হবে? অর্থপ্যারা। আমি আর বললাম না ইলেকট্রোফাইল দিলে একটা হবে অর্থ, একটা প্যারা। ওকে, কিন্তু আজ তুমি যদি কার্বনিলদের নিয়ে নাও, কার্বনিলদের মনে আছে অর্গানিকের 3rd চ্যাপ্টার 12-এর কার্বনিল কেমিস্ট্রি, পুরো কার্বনিল কেমিস্ট্রি। আমি কার্বনিল লিখে রাখলাম, কার্বনিল মানে অ্যারোমেটিক কার্বনিল কম্পাউন্ড। এই A যদি হাইড্রোজেন হয়ে যায় তাহলে বেঞ্জালডিহাইড হয়ে যাবে, A যদি OH হয়ে যায় তাহলে বেনজোইক অ্যাসিড হয়ে যাবে, এই H যদি মানে এই বন্ডটা যদি R হয়ে যায় তাহলে এটা কিটোন হয়ে যাবে, এটা যদি Cl হয়ে যায় অ্যাসিড ক্লোরাইড হয়ে যাবে, এটা যদি NH2 হয়ে যায় বেঞ্জামাইড হয়ে যাবে,
তো এরকম এটা যদি OR হয়ে যায় এটা এস্টার হয়ে যাবে। এই সবাই যাদের মধ্যে কার্বনিল আছে দেখো এটা চেঞ্জ হতে পারে, এই এটা চেঞ্জ হতে পারে, এই পার্টটা তো ফিক্স না। আর দেখো এটা উইথড্রয়িং গ্রুপ, কেন? দেখো বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। আমি বলেছিলাম যে যখন কোনো অ্যাটম তার থেকে নেগেটিভ কার সঙ্গে পাই বন্ডে থাকে সেই ইলেকট্রন টেনে নেয়, তো অক্সিজেন কার্বন থেকে নেগেটিভ ইলেকট্রন টেনে নেবে, আর কার্বনে বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে আসছে, তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে মাইনাস আর মাইনাস আর হলে তুমি যখনই কোনো AREC রিঅ্যাকশন করবে ইলেকট্রোফাইল দিয়ে AREC করবে, তাহলে এটা কি ওরিয়েন্টিং হবে? মেটাল। এই জন্য যত বেঞ্জালডিহাইড, বেনজোইক অ্যাসিড এদের নাইট্রেশন সালফোনেশন সব করলে সবসময় থেকে প্রোডাক্ট তোমার মেটা হচ্ছে। যেমন তুমি ধরে না হ্যালোজেনেশন করছো, Cl2 আয়রন ডাস্ট, এটা হ্যালোজেনেশনের রিয়েজেন্ট, তো রিয়েজেন্ট চিনতে হবে কিন্তু ক্লোরিন বা ব্রোমিন দেবে, আয়রন ডাস্ট, বেঞ্জিন আলা কম্পাউন্ডে দিয়েছে, তাহলে AREC হ্যালোজেনেশন, কিন্তু দেখতে হবে কি গ্রুপ? উইথড্রয়িং গ্রুপ, তাহলে মেটা প্রোডাক্ট হবে। অ্যালডিহাইডটা তো থাকবেই, মানে এটা অ্যালডিহাইড না, এই এর জায়গায় যা আছে এটা কার্বনটা তো থাকবেই, তার রেসপেক্টে মেটাতে ক্লোরিন চলে আসবে, মেটা ক্লোরো এই গ্রুপটা। এবার এটা বেঞ্জালডিহাইড হতে পারে, বেঞ্জোইক অ্যাসিড হতে পারে। তো এই হলো ব্যাপার, AREC এইভাবেই করে। আর তো কিছু বলা নেই। আর একটা ছোট্ট কথা আমি বলে দেবো, সেটা হলো আমরা এটা রিয়াকশনের এটাও বললাম আর এটাও শুনে নিচ্ছি যে রেট অফ AREC রিয়াকশন কি হয়, এটাও কোশ্চেন দেয়, নিটেও দেয়, খুব দেয়। রেট অফ AREC রিয়াকশন সবচেয়ে বেশি রেট কার হবে AREC রিয়াকশন করার প্রতি? যদি ডোনেটিং গ্রুপ হয়, ডোনেটিং গ্রুপে তো হবে প্লাস আর, তারপরে কার রেট হবে? ডোনেটিং গ্রুপই হবে কিন্তু প্লাস H প্লাস I। এবার অনেক হলে প্লাস H প্লাস একসঙ্গে কেন বললে আমি বলবো, প্লাস H তো পড়াইনি, ওই পরে শর্টস যেটা আসবে প্লাস H পড়াবো হাইপার কনজুগেশন, দেখবে প্লাস I যে দেখায়, যেমন অ্যালকিল গ্রুপরা দেখায়, মনে করে দেখো প্লাস I কারা দেখায়, আমি শর্টস 3 তে বলেছিলাম ইন্ডাকটিভে, কারা প্লাস I ইন্ডাকটিভ দেখায়, মিথাইল ইথাইল এসব অ্যালকিল গ্রুপ, তারাই হাইপার কনজুগেশন দেখায়, কিন্তু তারাই রেজোনেন্স দেখায় না। রেজোনেন্স তো দেখায় যেমন যাদের মধ্যে লোন, এটা কারা? যাদের মধ্যে লোন পেয়ার বা নেগেটিভ চার্জ আছে, যেমন অ্যালকোহল, ইথার, অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, এরা সব হলো ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর 3 ডিগ্রি অ্যামিন এরা সব প্লাস আর দেখায়, প্লাস আর। তাহলে সবচেয়ে বেশি রেট অফ AREC হবে এদের, ফেনল, ইথার, অ্যামিন, মানে ঠিক আছে এরা। তারপরে হলো কারা? এই যে এরা প্লাস H প্লাস I, যেমন মিথাইল, বেঞ্জিনে, ইথাইল এইসব গ্রুপ থাকলে, প্রোপাইল, আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল, টারশিয়ারি বিউটাইলকে এভাবে দেখায়, ঠিক আছে? এই সব গ্রুপ যদি বেঞ্জিনে থাকে তারা প্লাস H প্লাস I দেখায়, ডোনেটিং। তারপরে নরমাল বেঞ্জিন, তারপর হলো বেঞ্জিনে মাইনাস I, মাইনাস I কে দেখায়? মানে উইথড্রয়িং গ্রুপ, মাইনাস I কে দেখায়? হ্যালোজেনরা, অল হ্যালোজেনস, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বেঞ্জিনে থাকলে। আর লাস্ট হলো বেঞ্জিনে যদি উইথড্রয়িং গ্রুপ থাকে মাইনাস R, যেমন নাইট্রো, সালফোনিক অ্যাসিড, তারপরে হলো যত কার্বনিল আছে, কার্বনিল সব, ওকে? সায়ানাইড, আমি এখানে লিখে রাখলাম সায়ানাইড, এই যে এরা। এটা হলো ওভারঅল অর্ডার, খুব ইম্পর্টেন্ট। রেট অফ AREC রিঅ্যাকশন, এই রেট অফ AREC রিঅ্যাকশনের সবচেয়ে বেশি রেট দেখায়, কারণ আমি বলেছি AREC তে ইলেকট্রোফাইল দেয়, আর ইলেকট্রোফাইলকে বেশি অ্যাটাক করবে কোন বেঞ্জিন? যেটা নেগেটিভে ভরা। তো ডোনেটিং গ্রুপ বেঞ্জিনকে তো একদম নেগেটিভ করে দিচ্ছে না, তার মধ্যে সবচেয়ে নেগেটিভ কে করবে? রেজোনেন্স দিয়ে ডোনেট করবে। তো যেমন এই যে ফেনল, অ্যামিন, ঠিক আছে, এইসব যদি বেঞ্জিনে থাকে সবচেয়ে ফাস্ট AREC হবে, মানে ওই 5টা রিঅ্যাকশন, নাইট্রেশন, সালফোনেশন। তারপরে ডোনেটিং গ্রুপ যদি মিথাইল, ইথাইল এসব হয়, প্লাস H প্লাস I, তার স্পিড হবে। তবে নর্মাল বেঞ্জিন হবে। তবে উইথড্রয়িং হলে কি হবে? উইথড্রয়িং হলে তো বেঞ্জিন থেকে এরা টেনে নিয়ে বেঞ্জিনকে প্লাস বানাচ্ছে, ও প্লাস ইলেকট্রোফাইল AREC, তো স্পিড কমে যাবে, কিন্তু তাতেও মাইনাস I স্পিড এর থেকেও মাইনাস আর বেশি কমে যাবে। মাইনাস I মানে হ্যালোজেনরা যদি বেঞ্জিনে থাকে তাদের স্পিড হয়, মানে ক্লোরো, ব্রোমো, বেঞ্জিন এদের পরে আসবে অ্যাজ এ AREC রিঅ্যাকশনের স্পিডে। আর এই নাইট্রো, সালফোনিক অ্যাসিড, কার্বনিল, সায়ানাইড এরা উইথড্রয়িং মাইনাস আর, এরা সবচেয়ে কম স্পিড দেখায় AREC তে। আর এরা মেটা প্রোডাক্ট বানায়, এদের কথাই বলছে মেটা। এরা অর্থপ্যারা বানায়, এরা অর্থপ্যারা বানায়। আর নর্মাল বেঞ্জিনে তো দেখতেই হয় না, তো একটা জায়গায় দিলেই হলো। তো এরা অর্থপ্যারা প্রোডাক্ট, এরা অর্থপ্যারা প্রোডাক্ট, যত উইথড্রয়িং হোক কিন্তু এটা অর্থপ্যারা। হ্যালোজেন থাকলে লোন প্যারা আছে, অর্থপ্যারা, এটা একটু এক্সেপশন হ্যালোজেনের ক্ষেত্রে। আর বেঞ্জিন তো যে কোনো এক জায়গায় গ্রুপ দিলেই হলো ওই নাইট্রেশন সালফোনেশনে, কিন্তু এখানে মেটা প্রোডাক্ট হয়। স্পিডের দিক দিয়ে এটা হলো অর্ডার। যদি বলে রেট অফ AREC রিঅ্যাকশন, বললো তোমাকে এরকম 5টা কম্পাউন্ড দিয়ে দিল, ফেনল, টলুইন মানে বেঞ্জিনের মিথাইল, বেঞ্জিন, ধরে না ক্লোরোবেঞ্জিন, আর এখানে দিল নাইট্রোবেঞ্জিন, এদের নাইট্রেশন রিঅ্যাকশনের রেটের অর্ডারে সাজাবো। তাহলে কি হবে? সব জায়গায় ফেনল হবে, তারপরে টলুইন যেটা মিথাইল, বেঞ্জিন হবে, তারপরে ক্লোরোবেঞ্জিন, তারপরে নাইট্রোবেঞ্জিন। মানে তোমাকে দেখে নিতে হবে, তার জন্য তোমাকে প্লাস আর প্লাস H এগুলোর কনসেপ্ট থাকতে হবে।
তো ওটা আমি শর্টসে দিচ্ছি, পরে আমি লংয়েও দেবো, লং ভিডিওতেও। এখন শর্টস দিয়ে তুমি এখন দেখে নাও, যারা জানো তারা তো জানো। তো এই ছিল আমার সেকেন্ড লেকচারটা, এআরএসির মেকানিজম পুরো বলে দিয়েছি। এর পরের লেকচার আসবে অর্গানিক মেকানিজমে, SN1 SN2। ঠিক আছে, যদি ভালো লাগে কমেন্ট করবে, আর কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি কমেন্ট অবশ্যই করবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।